হিরো আসে, হিরোইন আসে, সবাই আসে যায়, কিন্তু টেকনিশিয়ানরা সব সময় থেকে যায়। যে কোনো মানুষের সম্মানটা ইম্পর্টেন্ট, সেই সম্মানটা যখন আমি পাচ্ছি না, তো আমি বেরিয়ে এসেছি। মহিলা বলে একটু বেশি শুনতে হয়। সেদিন তুই বলছিস ফাংশনে গিয়ে বলতে শুনেছিস, ওই বাবা, শ্রাবন্তী কি পরিষ্কার দুধ দিয়ে চান করে নাকি রে। আমার কি মনে হয়েছিল বলতো, আমার কে হিরো কিসব ওইসব ভাবিনি, আমি যে কাম ব্যাক করছি আর রবি কিনাগির সাথে, হি ইজ মাই গডফাদার। আজকে আপনারা যেমন আমার টি শার্টে দেখতে পাচ্ছেন, বন্ধু চল খেলবো আজ তোর সাথে তোর পাশে। আসলে গল্পটা সমবয়সীর সমান সময়ের একসাথে শুরু করবার মানুষটাকে আপনারা দেখেছেন সেই 1997 থেকে, যখন সে ছোট্ট শিশু ছিল। যখন মানুষ 3-4 বছর পরেই হাঁপিয়ে যায়, তখন সে এই বছর পুজোতেও সবাইকে চমকে দিয়েছে। মানুষ যখন ভাবে এবার একটু জিরিয়ে নি, সে এখন নতুন উদ্যমে রান আপ স্টার্ট করছে তার নতুন নতুন সিনেমা, নতুন নতুন অভিনয় নিয়ে, নতুন নতুন ভেঞ্চার নিয়ে। আজকে আমাদের প্রশ্ন থাকবে তার লনজিভিটি নিয়ে। এবং আমরা সত্যি বলতে যতই বলি, সমাজটা তো সেই পুরুষতান্ত্রিকই থেকে গেছে। আজকে পুরুষদের ইন্ডাস্ট্রিতে কত বছর হলো তাই নিয়ে যতটা অনুষ্ঠান হয়, কোনোদিনই আপনি দেখবেন না ঋতুদি, কোয়েল বা আমি যার কথা বলছি সে কত বছর আছে তাই নিয়ে কোনো অনুষ্ঠান হচ্ছে। তো আজকে আমাদের প্রজন্মের পাওয়ার হাউস শ্রাবন্তী, ওয়েলকাম। থ্যাংক ইউ। সবার আগে এই যে 13 বছর বয়সে 8 বছর 8 বছর বয়সে, হ্যাঁ, মানে বুম্বাদার সাথে এখন তো মিমগুলো ঘোরে, তার ফলে বোঝাও যায় যে তুই কতটা সত্যি বলছিস। আর 96 এ শুটিং শুরু হয়েছিল, 97 এ রিলিজ হয়েছিল। আমরা এমন একটা পেশায় আছি যেখানে আমরা লুকোতেও না, পারবো না, আমার লুকানোর কিছু নেই। সো ওইটুকুনি বয়স থেকে টায়ার্ড লাগে না? না, আমি তো মানে আমার কি বলবো, আমার এই অভিনয় জগৎটাই, আমি অভিনেত্রী হিসেবে আগে বলে দিই, আমি নিজেকে অভিনেত্রী হিসেবে দেখি। নায়িকা সেটা তো চয়েসেস অফ ফিল্ম দেখেও বোঝা একদম, যায়। আর দর্শক আমাকে নায়িকা বানিয়েছে সত্যি কথা বলতে গেলে। আর অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রি ডিরেক্টর, প্রডিউসার যারা আমাকে বিশ্বাস করেছে, তাদের বড় বড় প্রজেক্টে আমাকে নিয়েছে। কিন্তু আমি ছোটবেলা থেকে নিজেকে অভিনেত্রী হিসেবেই মনে করি। কারণ আমি আমি তোমায় বলছি একটা কথা, যে যখন আমি জানিও না আমি কোনোদিনও সিনেমা করব বা কোনো সিরিয়াল করব বা টেলিভিশন বা সিলভার স্ক্রিন, বড় স্ক্রিনে আসবো, তার আগে থেকে আমি আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করতাম। আমি মাটা হতাম, ধরো আমি বাবাটা হতাম, আর আমি আমার বাচ্চাটাই হতাম। মানে 3টে ক্যারেক্টার আমি প্লে করতাম, আর সেগুলো আমার বাবা মা লুকিয়ে লুকিয়ে দেখতো। তো ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে কোনোদিনও অভিনয় করব, কিন্তু ওটাও আমার খুব লাকিলি রাস্তায় দেখে পছন্দ হয়েছে আমায়। আচ্ছা, তুই ছোটবেলার কথা গেলি যখন, তাহলে একটু ছোটবেলাটা বল। ছোটবেলাটা আমার মোটামুটি ছোটবেলা থেকেই তো আমার বাবার পোস্টিং, মানে বিভিন্ন জায়গায় পোস্টিং থাকতো, যেহেতু বাবা আর্মিতে চাকরি করতেন। তো আমার বড় হওয়া কলকাতাতেই অবশ্যই। মানে আমি হওয়ার কয়েকদিনের মধ্যেই আমি যেহেতু বাবাকে ছেড়ে থাকতে পারতাম না, তো বাবা রিটায়ারমেন্ট নিয়েছিল। ছোটবেলাটা খুব, মানে যেমন 90s এর বাচ্চারা যেমন বড় হয়েছে, লোডশেডিং হলে চাঁদের মানে ছাদের মধ্যে বসে মুড়ি চানাচুর খাওয়া, এইরকমই। আর আমরা জয়েন্ট ফ্যামিলি, মানে আমরা 7টা বোন, জ্যাঠতো খুড়তো মিলিয়ে আর কি, আর একটা দাদা ছিল। তো আমি জয়েন্ট ফ্যামিলি বিলং করা মেয়ে, তো আমি সবসময় পরিবার আমার ফার্স্ট প্রায়োরিটি। তো সেইভাবেই বড় হয়েছি, আর সবার সাপোর্টের জন্যই কিন্তু আজকে যেটুকুনি করতে পেরেছি। এই যে ছোটবেলাটা, তাতে যখন চাইল্ড অ্যাক্টর হিসেবে মায়ের বাঁধন শুরু হলো এবং তারপর কাজ চলতে থেকেছে, তারপরে চ্যাম্পিয়ন, সেখানে প্রেম, বিয়ে। না, আমার যেটা প্রশ্ন তোর বা ধর প্রিয়াঙ্কাকেও যদি কখনো আনি, প্রিয়াঙ্কাকেও আমার এই প্রশ্নটা থাকবে, এই যে ছোটবেলা থেকে তোরা কাজ করেছিস, তার ফলে স্বাভাবিক ঘোড়া, স্বাভাবিক প্রেম, মানে কোচিং সেন্টার পালানো, এত কম বয়সে তুই তো আর শ্রাবন্তী হয়ে গেছিস, চ্যাম্পিয়ন হিট করে যাওয়ার পর তো শ্রাবন্তী সব জায়গায় ঘুরতে পারবে। চ্যাম্পিয়ন করতে করতেই প্রেম, এবং হ্যাঁ, তো এটাতে কখনো মিস আউট করিস না?
আমি কোনো কিছুতে রিগ্রেট করি না, জানো তো কেন বলো তো? আমি মনে করি সেটা একটা সময় ছিল। হ্যাঁ, অত ছোট বয়সে তখন আমি মানে ক্লাস 10-এ বিয়ে করেছিলাম, মানে সত্যি কথা বলতে গেলে নাবালিগ ছিলাম। আর আমার ছেলেও মানে ঠিক তার পরের বছরই হয়েছে আর কি। আমার মাধ্যমিকের পরের বছর আমার ছেলে হয়েছে, সো সবই খুব আর্লি। কিন্তু এখন যেটা মনে হয় যে অনেকে মানে ক্যারিয়ার তৈরি করতে 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 বাচ্চাকে বড় করার একটা হয় না, টাইম পাওয়া যায় না অনেক কিছু। তো আমি বেসিক্যালি আমার ছেলের সাথে আমি বড় হয়েছি, একসাথে দুজনে বড় হয়েছি, কারণ যেহেতু খুব ছোট বয়সে ওকে পেয়েছি। দেখো, লাইফে আপস অ্যান্ড ডাউনস আসে, আমার জীবনে তো একটু বেশি। সেটা নিয়ে আমি রিগ্রেট করি না। আমি মনে করি ভগবান যা করেন মঙ্গলের জন্যই। তো টেলিভিশন ক্যারিয়ারটা নিয়ে আলোচনা খুব কম হয়, তো টেলিভিশন ক্যারিয়ারটা একটু বল আমাকে। আমার টেলিভিশন, আমি মানে সত্যি কথা বলতে গেলে মায়ার বাঁধনের পরেই আমি প্রচুর সিরিয়াল করেছি, টেলিফিল্মস করেছি। তখন দেখবে ইটিভি বাংলায় শুধু তোমারই জন্য হতো, তুমিও করেছো তো বোধহয়। হ্যাঁ, ওই সময় ওই ছোট ছোট টেলিফিল্ম গুলো ভীষণ মিষ্টি গল্প, পরমদা, যিশুদা, অনেকের সাথেই আমি কাজ করেছি। তো ওটা একটা আমার দারুণ জার্নি ছিল। কেজির মানে কৌশিক গাঙ্গুলির অনেকগুলো স্টোরি করেছি আমি শুধু তোমারই জন্য। তারপরে মেগা সিরিয়ালও করেছি দূরদর্শনে, তারপর ইটিভি বাংলায় পূর্ব পশ্চিম, তারপর মানে এক আকাশের নিচেতে আমি আমার ছোটবেলা। তো আমার টেলিভিশন জগৎটাও কিন্তু অনেকটাই ছিল। তারপর হঠাৎ করে চ্যাম্পিয়ন আমার মানে মনিদা শ্রীকান্দা মনে করলেন, আমার একটা টেলিফিল্ম দেখেই আমাকে পছন্দ করেছিলেন, তো যোগাযোগ করলেন। তো আমার ফার্স্ট দেখাতেই ওদের পছন্দ হয়ে যায়। আর আমি মানে বিগ ফ্যান, মানে বিশাল ফ্যান ছিলাম জিতের আর কি। স্কুল পালিয়ে সিনেমা দেখতে গেছিলাম সাথী, তারপর বাবার কাছে মারও খেয়েছি। তার পরের বছর জানছি যে আমি চ্যাম্পিয়ন করছি জিতের সাথে। সো আই এম ব্লেসড। আমি মনে করি যে ভগবান সবসময় আমার পাশে আছে। তারপরে সেই হিরোর সাথে কাজ করবার প্রথমে অভিজ্ঞতা কেমন চ্যাম্পিয়নে? আমি তো ফার্স্টে বিশ্বাসই করতে পারছিলাম না, কিন্তু তখন ওই যে বললাম না একটু প্রেমে ছিলাম বলে মন দিয়ে কাজটা করেছি, তার সাথে সাথে প্রেমটাও করছিলাম আর কি। হ্যাঁ, জিদ্দা ওয়াজ ভেরি নাইস, মানে আমাকে একদম ছোট বাচ্চার মতো ট্রিট করতো। তো হি ইজ মানে অলওয়েজ মানে সুপারস্টার। ও তো ওভার দ্য পিরিয়ড অফ টাইম এখন জিদ্দার সাথে তো সম্পর্কটা কিরকম ইভলভ করেছে? খুব, আমরা অনেকগুলো ছবি করেছি, আর যে কটা ছবি প্রচুর করেছি প্রচুর আমার কাছেই তো এখানে পড়ে আছে আমার কতগুলো, সে কটাই মানে মানুষের মন ছুঁয়েছে। একদম। তো অবশ্যই মানে অনেকদিন কাজ করা হয়নি, তা সত্ত্বেও ওয়ান্টেড, ফাইটার, দিওয়ানা, জোশ, চ্যাম্পিয়ন, মানে 5টা মতো ছবি করেছি। আর ওনার সাথে খুব ভালো এক্সপিরিয়েন্স, অনেক কিছু শেখার আছে, এত সুন্দর দেখতে, আর কি বলবো, মানে দারুণ, গ্রেট জেন্টলম্যান, ভেরি মাচ, সত্যি কথা। তোর ইন্ডাস্ট্রিতে বন্ধু সবাই সবাই বলে যে বন্ধু হয় না। দেখো, বন্ধু জিনিসটা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ শব্দ। আমার বন্ধু, আমার ওই সত্যি কথা যদি বলতে পারো, দেখো সবাই কলিগ। আমার সবার সাথে খুব ভালো মানে পরিচয় বা সাক্ষাৎ হলে আমরা একে অপরের সাথে কথা বলি। কিন্তু মনে করো এরকমও আছে যে আমরা অনেকদিন হয়তো দেখা হয়নি, হঠাৎ করে দেখা হয়েও একটা সুন্দর মুহূর্ত কাটাই, আমাদের অনেকেই আছে। কিন্তু বন্ধু যদি বলো, সেটা আমার স্কুলের কয়েকটা ফ্রেন্ড আছে যারা আমার নার্সারি থেকে বন্ধু, তারাই আমার সারদা বিদ্যাপীঠ বেহালা। তো সেই স্কুলের বন্ধুরাই মানে ওদের, আমি অ্যাকচুয়ালি একটু হোমসিক, তো আমি বাড়িতে হাউস পার্টি এইসব আমার বেশি ভালো লাগে। আমি খুব একটা ক্লাবিং খুব রেয়ার, মাঝে মাঝে ধরো ইচ্ছা করলো তো ওই বন্ধুগুলোকেই সাথে রাখি। তো হ্যাঁ, এরকমও না যে আমাদের ইন্ডাস্ট্রিরও অনেক বন্ধু আছে যাদের আমরা পুজোর সময় একসাথে মিট করি, আর সময় কাটাই, পার্টি করি, ঠাকুর দেখতে গেলাম। কিন্তু বন্ধু বলতে আমার বেসিক্যালি আমার সব থেকে প্রিয় বন্ধু আমার দিদি, কারণ ওর সাথে হ্যাঁ স্মিতা, কারণ আমাদের 3-4 বছরের আমাদের এজ ডিফারেন্স, মানে ছোট বড় আমরা। তো দিদি আমার খুব ভালো বন্ধু, আর এখন তো আমার ছেলেও আমার খুব ভালো বন্ধু। তো বন্ধু মানে আমার পরিবার, আর ওই স্কুলের বন্ধুরা। এই যে চ্যাম্পিয়ন এবং তারপর ভালোবাসার মাঝখানে যে গ্যাপটা 5 বছর, তখন কেমন লাগছিল? বিশ্বাস করো, আমি টিভিতে দেখতাম যখন গান ঠান সবার, সঙ্গীত বাংলায় বিশেষ করে, আমি শুধু ম্যানিফেস্ট করতাম যে আমি আবার কবে কবে কাজ শুরু করবো। আর তখন আমার বাচ্চাটাও খুব ছোট ছিল, যেহেতু আমি 2003-এ আমার চ্যাম্পিয়ন, তার পরের বছরই ঝিনুক হয়ে গেছিল, আমিও ছোট ছিলাম। তো আমি ওই ছোট মায়ের আর কি ছোট বেবি,
তো ও তখন খুব ছোট, আমার মনে হয়েছিল তখন ওকে একটু সময় দিই। তো ও যখন একটু 3-4 বছর হলো, তো ওকে মানুষ করতে করতে আমি টিভি তো দেখতামই অবশ্যই, একটা চাহাত ভালোবাসা তো অলওয়েজ, ছোটবেলা থেকে যেহেতু কাজ করছি। হ্যাঁ, মন তো খারাপ লাগতো, প্রচন্ড খারাপ লাগতো, কিন্তু ম্যানিফেস্ট করতাম যে আমি আবার কাজ করব, আমি নিজেকে আবার তৈরি করব। কারণ এই জিনিসটাই আমার সবকিছু, মানে অভিনেত্রী সত্তাটাই আমার কাছে সবকিছু। তো আবার নিজেকে তৈরি করলাম। ওই সময় আমি প্রচন্ড, যেহেতু বেবি হয়েছিল, পুট অন করেছিলাম। তো তখন ক্রাশ ডায়েট করা, জিম করা, ওয়ার্কআউট করা, প্রচন্ড ভাবে ডিসিপ্লিন মেনটেন করা, তার সাথে সাথে সংসারও সামলানো। তো এবার তোর করেছি। ম্যানিফেস্টেশনের ধরনটা কি, মানে ঠাকুরের কাছে বলা বা? না, আমি নিজের সাথে নিজে, ঠাকুর তো অবশ্যই আছে, ওনাকে ছাড়া একটা পাতাও নড়বে না। আমার ভেতরের ভগবানের সাথে আমি কথা বলতাম। তো আমি দেখেছি, আমি মানে মন থেকে যেটা চাই, আমি দেখেছি সেটা কিন্তু সত্যি হয়। আর সেটাও আমাকে আবার ভালোবাসা ভালোবাসা দিয়ে, যেই ছবিটা সুপার হিট হয়েছিল, একদম মানুষের খুব ভালো লেগেছে, শ্রাবন্তী ইজ ব্যাক, মনে রেখেছেন মানুষজন, তো সেটাই আমার কাছে অনেক কিছু। তুই অত বড় স্টার, মানে তুই আমার সামনে এটা শুনতে লজ্জা করছে তোর। ও বাবা। লেটস ফেস স্ট্যাটিস্টিক্স এন্ড লেটস ফেস ফ্যাক্টস। তুই তো কমফোর্টেবল থাকতে পারতিস, তুই কেন অন্য ধরনের ছবির দিকে যেতে গেলি? আমার ভালো লাগে, আমি আমি তো বললাম, আমি স্টার তো দর্শক মানুষ বানিয়েছি, আমি তো অভিনেত্রী, আমি তো প্রচুর টেলিভিশনও করেছি। তো আমার কাছে মনে হয় অভিনয়টাই, মানে আমার অভিনেত্রী সত্তাটা, যেটা আমি ছোটবেলা থেকে অ্যাডপ্ট করেছি বা ভালোবাসি, বা যেটা আমার মধ্যে সত্যি আছে। আমি কোনোদিনও কিছু শিখিনি, না নাচ শিখেছি, না অভিনয় শিখেছি, না জীবনে আঁকা শিখেছি, কিচ্ছু শিখিনি আমি। ভগবান অলরেডি আমাকে দিয়েছে, তা আমি সেটা এক্সপ্লোর করব না কেন অ্যাজ অ্যান অ্যাক্টর? আমি তো মানে সত্যি কথা বলতে, আমি সব ধরনের চরিত্র করতে চাই। আমার মনে হয় অভিনেত্রী যারা, তাদের এই খিদেটা থাকাটা খুব উচিত। তো সেই খিদেটা আমার আমার মনে হয় টিল মাই লাস্ট ব্রেথ আমার এইটা থাকবে। আচ্ছা, এবার একটা ঘাড় টেরা লোকের কথা, পল্টুদা। সে আমরা একসাথে শুটিং করছিলাম। একদম। এবার পল্টুদা হচ্ছে এমন একটা লোক, যদি কাউকে অপছন্দ হয়, সে শাহরুখ খান হলেও হ্যাঁ, বলে দেবে হ্যাঁ, ডিরেক্ট। আর যাকে ভালোবাসবে হ্যাঁ, সেটাও খুল্লাম খুল্লা বলবে। একদম একদম একদম। পল্টুদার স্ট্রাগলিং পিরিয়ডে তুই কি করেছিলি বলতো, যেটা পল্টুদা সবাইকে বারবার বলছিল? তুই তো নিজে বলবি না, তাই আমি বলাচ্ছি, কি হয়েছিল ওটা কি? বলছি, আমি যখন পূর্ব পশ্চিম করছিলাম, সিরিয়াল করছিলাম, তখন পল্টুদা না, মানে ওই যারা সাইড অ্যাক্টররা হয়, জুনিয়র আমি আর্টিস্ট জুনিয়র আর্টিস্ট বলতে বলতে আমার চাইছিস কেমন না, লাগে। কিন্তু ওই সময় ওই হ্যাঁ, চরিত্রটা। জুনিয়র মানে কেমন একটা লাগে, হ্যাঁ, তারাও তো কাজ করতে আসছে, তাদেরও তো একটা ভেতরে স্বপ্ন হ্যাঁ, থাকে, হ্যাঁ, পল্টুদারও ছিল। হ্যাঁ, আমি না সবার মধ্যে আমি ওনাকে দেখতাম যে অসাধারণ গানের গলা, আর খুব মানে যখন সিনের মধ্যে খুব ডিসিপ্লিন, আর খুব ভালো অভিনেতা আমি দেখেছি। মানে খুব ছোট একটা ডায়লগটাও এত সুন্দর থ্রোয়িং, এত ভালো এক্সপ্রেশন। তো আমার ওনাকে বেশ ভালো লাগতো। আর আমার বাবা যেতেন আমার সাথে শুটিংয়ে, তখন যেহেতু আমি 7-8-এ পড়ি, তো বাবার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল পল্টুদার। এবার কিছু বছর পর, তখন কিন্তু আমি আবার আমার ওই জোনটা, 5 বছরের জোনটা গ্যাপ, যে সময়টা, তো আমি তখন রাজীবের সাথে যেতাম শুটিং এ। তখন যেহেতু আমি বাচ্চা ছিলাম, ভূতের ভয় লাগতো বাড়িতে, তো আমাকে নিয়ে নিয়ে যেত। তো সেই সময় সুদেশ নাদি রানাদা একটা পুলিশ ফাইলের জন্য একটা ভীষণ ভালো অভিনেতা খুঁজছে, যাকে ফাটিয়ে দিতে হবে, মানে অভিনয়টাই ইম্পর্টেন্ট। তো এরকম ছবি সিলেক্ট করছে, তো আমি সামনে ছিলাম। তো আমি রানাদা সুদেশনাদিকে বলেছিলাম যে এই দাদাটা না খুব ভালো অভিনয় করে, আমার সাথে একটা দুটো কাজে আমি ওনাকে দেখেছি, উনি এখনো বড় ব্রেক পাইনি, তোমরা কিন্তু এনাকে ট্রাই করতে পারো। তো বিশ্বনাথ বসু ফোন নাম্বার দেওয়া, আগেকার আমাদের সবাই করেছি, হ্যাঁ। মানে ছবির পেছনে ফোন নাম্বার, আমার আমারও ছবি আমার তো অনেক, শিশি স্টুডিও আছে। আমারও। বাবা, এটা একটা আলাদা হ্যাঁ, এক্সপিরিয়েন্স হ্যাঁ। থাকবেই। তো আমি দেখেছি ওরকম বিশ্বনাথ দার ছবি, তো রানাদা সুদেশনাদি আমার কথা শুনে ডেকেছে। হ্যাঁ, তো উনি ফার্স্ট অডিশনেই জাস্ট কাঁপিয়ে দিয়েছে, তারপর থেকেই পল্টুদা সবার প্রিয় বিশ্বনাথ দা। তো এটাই ভগবান। তো শোনো, দেখো আমারও জীবনে যেটা হয়েছিল ছোটবেলায়, যখন আমি প্রথম কাজ পেয়েছিলাম, রাস্তায় দেখে দেখে অতীন চক্রবর্তী বলে এখনো মনে আছে, ভগবান তো নিজে আসে না, কাউকে পাঠায়, তো আমরা জারিয়া, তো সেটাই হয়েছে। এই যে ভালোবাসা, তুই করছিস
রাজীব কুমার, হুম তখন তোর স্বামী, এবং তোর ফার্স্ট হাজবেন্ড ডিরেক্ট করছে, এবং হিরণের সেকেন্ড ফিল্ম। হ্যাঁ, নাটের Second গুরু, film. তারপর হ্যাঁ। ইয়েস ভালোবাসা। নাটের গুরু না, নাটের গুরু না কি নাটের গুরু তো জিদ্দার নবাব নন্দিনী। নবাব নন্দিনী। নবাব নন্দিনী। হ্যাঁ, নবাব নন্দিনীর পর ওর সেকেন্ড ফিল্ম। তো তোর কতটা বিশ্বাস ছিল বা ভয় হয়নি এই যে এতদিন পর ফিরছি, এখন ইন্ডাস্ট্রিটা আর আগের মতো নেই, 5 বছর কেটে গেছে? আমার কি মনে হয়েছিল বলতো, আমার কে হিরো কিসব ওইসব ভাবিনি, আমি যে কাম ব্যাক করছি আর রবি কিনাগির সাথে, ইজ মাই গডফাদার আমি মনে করি। তো আমাকেও ভীষণ স্নেহ করেন, আমার পিতৃতুল্য বলা যেতে পারে। আমার কাছে ইম্পর্টেন্ট ছিল যে আমি রবিজির সাথে আবার কাজ করছি, কারণ উনি আই লাভ ইউ ছবিটার সময়ও আমাকে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, Okay. কিন্তু সেইভাবে তখন আমার বাচ্চাটাও ছোট ছিল বলে আমি করতে পারিনি। কিন্তু যে উনি যে আবার মনে করেছেন আমাকে, সেটাই আমার কাছে অনেক ছিল। আর চরিত্রটা এত ফান লাভিং, আর ঠিক আমার মতনই ছিল। ভীষণ জলি নেচারের একটি মেয়ে, ভীষণ আউটস্পোকেন, খুব মিষ্টি একটা ক্যারেক্টার, পজিটিভিটি ক্যারেক্টারটার মধ্যে। তো আমি তখন কে হিরো, আমি হিরণকে চিনতামই না, ওটা আমার কাছে খুব একটা ম্যাটার করেনি। তখন আমার মনে হয়েছিল আমার চরিত্রটা কি, আর ছবির গল্পটা, আর রবিজি। আচ্ছা রবিজি নিয়ে একটু বল না, আমার তো কাজের সেভাবে, আমি একটাই ছোট রোল করেছিলাম, পড়ান যায়। পারফেকশনিস্ট, তাই না? মানে সত্যি বলছি, ওনার মতো, ওনার থেকে অনেক কিছু শেখার। উনি নন বেঙ্গলি হয়েও আমার মনে হয় অনেকের থেকে বাংলা ইমোশনটা, বাঙালি ইমোশনটা উনি আরো বেশি বুঝতেন। আর প্রত্যেকটা মানে এরকমও ছিলেন, উনি মনিটরে বসে কানের দুলটাও যদি ব্যাকা থাকে সেটা এসে নিজে গিয়ে ঠিক করছেন। আর মানে আর্টের কিছু ধরো, মানে কিছু প্রপস রাখা আছে, সবকিছু উনি ওই মনিটরে বসে সবকিছু দেখে ঠিক পয়েন্ট টু পয়েন্ট, মানে এক জায়গার জিনিসটা জায়গায়, অসাধারণ। মানে ওনার সাথে দু একটা ছবি না করলে না, তুমি এটা একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি খুব লাকি যে ওনার সাথে। আমি চাই উনি আবার কলকাতায় এসে কাজ করুক, আমি যেখানে আমিও করতে পারি। তা এই যে তোর ভালোবাসা ভালোবাসা শুরু হলো, উসকে বাদ তো কারবা নিকল পড়া, হ্যাঁ, মানে তারপর দেখছি দুজনে, সেটাও সুপারহিট, হ্যাঁ। অমানু, ওয়ান্টেড, অমানুষ, অমানুষ, সোহম, জোশ, সেদিন দেখা হয়েছিল, মানে একটাও মানে তখন মালককে একেবারে ছুঁয়ে দিয়েছে, টাচউড বলতে পারিস। তো ওই ঘোড়াটায় চড়তে তখন কেমন লাগছিল? দেখো এটা আমি বলছি তো, আমি ব্লেসড যে মানে জীবনে অনেক কিছু তো দেখেছি, তার সাথে সাথে আমাকে আমার দর্শকরা, ওদের তো আনকন্ডিশনাল লাভ হয়, ওদের তো আর কিছু পাওয়ার থাকে না, আমাদের ভালো ভালো ছবি, সেই আশীর্বাদটা সত্যি আমার সাথে ছিল। আর ইন্ডাস্ট্রি থেকেও আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। সব থেকে বেশি শিখেছি ধৈর্য, সেই পেশেন্স লেভেল, সেই নিজেকে তৈরি করা। তখন একটা আলাদা মানে আমাদের ছবির জগৎটাই আলাদা ছিল, লার্জার দ্যান লাইফ। প্রথম আমাদেরই ভালোবাসা ভালোবাসা যেটা ইউরোপে গিয়ে শুটিং করেছিল, অস্ট্রিয়াতে। তার আগে আগে কোনোদিনও কোনো বাংলা ছবি ইউরোপে যায়নি। তো এটা আমি খুব লাকি যে এই ধরনের ছবিতে আমি কাজ করতে পেরেছি, যেটা বাংলা ছবিকে সবসময় হেও করা হতো, যে খুব বোকা বোকা, খুব আমাকে অনেক দীঘাপুরি দার্জিলিং, দীঘাপুরি দার্জিলিং, এই মন্দারমণি, এইসব চলতো। তো সেইটা যে আমরা সাহস করে, আমাদের বড় প্রযোজক যারা আছেন তারা সবাই ডিসাইড করে আমাদেরকে নিয়ে যাওয়া, এই ঝাঁ চকচকে দেখতে ভালো লাগছে। তো এটা সত্যি, এটা আমার একটা বিশাল জার্নি। আমি সেটা তোকেই এই প্রশ্নটা করলে মনে হয় বেস্ট হবে। বলো বলো। তুই ওই পৃথিবীটা দেখেছিস যখন বাংলা ছবি ব্রেক থ্রু করছে ইউরোপ, একদম যা যা স্কেলের, যা যা গ্র্যান্ডারের, যা যা বাজেটের ছবি করছিস, আমার লিস্ট এখানে ডায়েরির ওজন বেড়ে গেছে। সেখান থেকে যে আবার আমরা শ্রিঙ্ক করে যাচ্ছি, সেটা কেন আমি জানি না। বাজেটের জন্য, আর আমার মনে হয় বাজেট। কি হয়েছেটা কি বুঝতে পারছি না মানুষ। দেখো এখন সত্যি কথা বলতে গেলে অনেক মাধ্যমও বেরিয়ে গেছে ছবি দেখার বা কিছু। তখন কিন্তু বেশিটাই সিলভার স্ক্রিনে দেখা হতো। দেখো সেটা ভালো খারাপ দুটোই, কিন্তু আমাদের বাংলা ছবির জন্য আমার মনে হয় আবার কমার্শিয়াল ছবি তৈরি করা উচিত। তুমি নিজে এত বড় একটা ছবি ভাবো, মানে আমি কতবার দেখেছি চিরদিনই তুমি যে সত্যি তো এখন এরকম কোনো ছবি হচ্ছে না যাতে কারো ওরকম ভাগ্য বদলাতে পারে। সেটা আবার চাইছি। মানে আমি জানি না, আমরা আমাদের জেনারেশন মনে হয় সেইটাই লাস্ট ওই গোল্ডেন পিরিয়ডটা দেখে এসছে। এখনকার জেনারেশনে আমি চাইছি যে মানে হোক কিছু একটা, আমরাও লেগে পড়ে আর কি ধামাকা দিয়ে স্টার্ট করতে চাই। তো
আমি বলবো ডিরেক্টর, প্রযোজক, মানে যারা প্রডিউসার্স আছেন তারাও একটু সহযোগিতা করে, একটা ছোট্ট ইন্ডাস্ট্রি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, সবাই মিলেমিশে যদি একত্রিত হয়ে যদি আমরা এগোতে পারি, আমার মনে হয়, আমি তো চাই এরকম হোক, আবার সেই গোল্ডেন পিরিয়ডটা, গোল্ডেন এরাটা ফিরে আসুক। আচ্ছা, দেবের সাথে এতগুলো কাজ করেছিস, দেবের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স? ও বাবা, ওর সাথে আমার হচ্ছে সারাক্ষণ মানে লেগ পুলিং চলে, কিন্তু খুব ভালো বন্ধু, এখন তো আমার নেবারও। ওর সাথে একটা দারুণ, মানে ভীষণ এনার্জেটিক, ওর এনার্জির সাথে কেউ পারবে না, মানে এত এনার্জি, আর সব কিছু মাথায় রেখে কাজ করা, আর মজা তো করি, আমার ওর সাথে কাজ করার একটা অভিজ্ঞতাই আলাদা, পুরো সেটটাকে মাতিয়ে রাখে। তো অনেক বছর আগে আমি কাজ করেছি, তো আবার আশা করছি হবে কোনোদিন। আজকে রিসার্চ করতে গিয়ে যখন আমি ইন্টারনেটে তোকে সার্চ করলাম, তখন অ্যাক্টর এন্ড পলিটিশিয়ান, তোর মনে হয় তোর এটা কোনো মানে আছে? তোর এটার কোনো দরকার ছিল? মানুষ, মানে দেখো, ওটা আমার একটা, তুই তো নিজের জীবনই সামলাতে পারিসনি ঠিক করে। কে বলেছে মানে ওই আর কি, হ্যাঁ দেখো, মানে তুই তো পলিটিক্যালি কারেক্ট হলে অনেক ইজিলি তোর লাইফটা হতে পারতো। আমি তো পলিটিক্যাল নোস, ইমোশনাল, আমি ভীষণ ইমোশনাল, আমার মনে হয় অভিনেতা অভিনেত্রীরা তুমিও ইমোশনাল আছো। আমি তো সেই জন্য সিরিয়াস পলিটিক্সে কখনো ঢুকবো না, একদমই না। দেখো, ওটা আমার একটা ফেজ ছিল, একটা, আমি যেহেতু বেহালা থেকে সুযোগ পেয়েছিলাম, বেহালা আমার অলওয়েজ ভীষণ, ছোটবেলা থেকে বড় হয়েছি, আমার পরিবার, এখনো আমার মা বাবা থাকে, আমি মাঝে মাঝেই গিয়ে থাকি, কারণ আমার ওই ছোটবেলাকার যে ওই ফিলিংসটা, ওই পাড়ার গলিগুলো, সঞ্জয়দার ফুচকা, তারপরে বিজয় কাকুর মুদির দোকান, ওইগুলো আমাকে খুব টানে, আমি গেলে সত্যি মানে আমি ঘুরি পুরো, আমার ওই টানেই আমি ভেবেছিলাম যদি, কারণ বেহালার অনেক সমস্যা আছে, জল জমে যায়, অনেক মজা করে সবাই বেহালাকে নিয়ে, বেহালার বেহাল অবস্থা, তো সেই জন্যই ওই ভেবেই আমি এগিয়েছিলাম। তো ঠিক আছে, পার্ট অফ লাইফ, মানুষ তো, মানুষের জীবনে তো সবসময় তো কারেক্ট হয় না। আচ্ছা, তুই বলছিস তোর কোনো রিগ্রেট নেই, কিন্তু এই যে ইমোশনাল হওয়ার জন্য এবং অনেক সময় অপাত্রে বেশি ভালোবাসা দান করে ফেলার জন্য ব্যবহৃত হতে হয়, সেটার জন্য কষ্ট হয়নি জীবনে? নিজের চোখের সামনে দেখছিস তোকে এক্সপ্লয়েট করছে, সেখান থেকে আমি বেরিয়ে এসেছি, কারণ আমার লাইফটা আমাকেই খুব বুঝতে হবে, আমার জন্য আমি একা এসেছি, একা যাব, আমার যেখানে মনে হয়েছে যে আমি প্রপার রেসপেক্ট পাচ্ছি না, সম্মানটা তো সব থেকে বেশি, মানে যে কোনো মানুষের সম্মানটা ইম্পর্টেন্ট, সেই সম্মানটা যখন আমি পাচ্ছি না, তো আমি বেরিয়ে এসেছি। সেই লোকে কে কি বলছে, অনেকে অনেক মন্তব্য, মহিলা বলে একটু বেশি শুনতে হয়, আজীবন ধরেই হয়ে আসছে, তো আমি সেগুলো জাস্ট না ভেবে আমি বেরিয়ে এসেছি জাস্ট। কিন্তু এই যে বেরিয়ে আসার ঘা, সেটাও তো তোকে একাই শুকোতে হয়েছে। না, আমার পরিবার আমার সাথে সব সময় সাপোর্ট করেছে, যে তারা অ্যাটলিস্ট এটা এটা জানে আমি খুব অনেস্ট, আমি সত্যি খুব মানে ভালোবাসার প্রতি বলো বা পরিবারের প্রতি বা কাজের প্রতি, আই এম ভেরি অনেস্ট, সে আমার অনেস্টিটা জানে বলেই তারা সবসময় আমায় সাপোর্ট করেছে, স্পেশালি আমার দিদি, আমার বাবা মা, আর অবশ্যই আমার ছেলে, তো ওরাই তো ম্যাটার করে, ওরাই ম্যাটার করে আমার কাছে, তো ওদের সাথেই মানে ওরা বুঝেছে, ওরা সবসময় পাশে ছিল বলে, ওরা ওই সময়টায়, যেই সময়টা আমার মানে, হ্যাঁ, মানুষের একটা ইমোশনাল টাইম হয়, যে সময়টা ধরো ভালো লাগছে না কিছু, এটা ডিপ্রেশন, সব সময় কিন্তু আমার পাশে থেকেছে, তাদের জন্য কিন্তু আমি এগোতে পারছি আরো বিশেষ করে। একটা স্টিরিওটাইপ আছে, লোকে হিন্দিতে বলেও যে হিরোইন কি তারা ট্যান্ট্রামস মত দিখাও, মানে এটা একটা ধরে নেওয়া আছে যে হিরোইন ইজ ইকুয়াল টু ট্যান্ট্রামস। এটা নিয়ে তুই কি বলবি? আমার একদম নেই ট্যান্ট্রামস, দেখেছো তুমি? আমার এই ইকুয়েট করাটাকে কি বলবি? সত্যি কি হিরোইনরা, দেখো সেটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে, এক একজনের ক্যারেক্টার ওরকম, সবাই তো একরকম হয় না। আমার মনে হয় ট্যান্ট্রাম দেখিয়ে কি হবে, হ্যাঁ যেটুকুনি দরকার, দেখো আমি শুধু সবার সামনে সবসময় অ্যাভেলেবেল হয়ে গেলে তো আমার আমার মানে আমাকে কেন দেখতে যাবে দর্শক সিনেমায়, আমি যদি সবসময় অ্যাভেলেবেল হয়ে যাচ্ছি, সেটা না করেও, কিন্তু কারোর সাথে খারাপ বিহেভ না করেও এগিয়ে যাওয়া যায়। ওখানে ট্যান্ট্রাম দেখানোর, আর ট্যান্ট্রাম কাদের দেখাবো, ইন্ডাস্ট্রিতে আমার সবাই, ইটস লাইক আ স্মল ফ্যামিলি, তো সেখানে তো আমি কাউকে ট্যান্ট্রাম দেখাতে পারি না। আর আমার কাছে আমার সব থেকে মনে হয় যারা হিরো আসে, হিরোইন আসে, সবাই আসে যায়, কিন্তু টেকনিশিয়ানরা সব সময় থেকে যায়।
আমি আমার মনে হয় তাদের অবদানও ইন্ডাস্ট্রিতে ভীষণ। আমি অনেককেই দেখেছি যে টেকনিশিয়ানের সাথে খারাপ বিহেভ করতে বা কিছু, যারা টেকনিশিয়ানস আছে, আমার সেগুলো খুব মানে আমার জানি না, মানে আমি এগুলোতে ঠিক পছন্দ করি না, কারণ ওদেরও সম্মান আছে। তো আমি আমি ওটাই চাই যে ছোট পরিবার, সবাই মিলেমিশে কাজ করি, সবাইকে সবার দরকার, ওখানে ট্যান্ট্রাম দেখিয়ে কিছু হবে না। বিট্টুর সাথেও তো প্রচুর কাজ। একদম, হ্যাঁ, প্রচুর। আমার মায়ের বাদে আমার দাদা ছিলেন, উনি উনি বলিস নাকি? উনি মানে ওই যাই আর কি, হ্যাঁ মানে ও হ্যাঁ তাই বল। অভিনেতা এত বড় হ্যাঁ। বিগ স্টার। তো কেমন অভিজ্ঞতা? ও বন্ধু, ছোটবেলা থেকে আমরা মানে একসাথে, ও তখন আমি 3-তে পড়তাম, ও ক্লাস 7-এ পড়তো, আমরা একসাথে আমার দাদার ক্যারেক্টার করেছিল মানে। আর ওর সাথে আমার মনে হয় সব থেকে বেশি পেয়ারের ছবি, আমাদের সুপারহিট গান কোকা কোলা একসাথে, অমানুষের ও মাই লাভ। সো ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্টর, কোনো কথা হবে না। আর ওর চোখে জলের ট্যাঙ্ক আছে, যেখান থেকে মানে চাইলেই কেঁদে ফেলে আর কি, ওর থেকে শেখার আছে। আর এত ভালো একটা অভিনেতার সঙ্গে কাজ করতে গেলে না, একটা নিজের অভিনয়টাও যেন মনে হয় বেশ ভালো হয়ে যাচ্ছে। তো মানে আমার পেছনে প্রচন্ড লাগে সোহম, সেটা আলাদা কথা, কিন্তু ওকেও আমি বলি দিদি একটু হরলিক্স দাও, যেতে যেতে খাবো। তো বাট হি ইজ ভেরি নাইস, অসাধারণ, মানে আরো আমার ওর সাথে কাজ করার ইচ্ছা আছে। মজার ব্যাপার হচ্ছে আমরা শিলংয়ে আমরা একটা আউটডোর করতে গেছি, ওই নর্মাল ডাইনিং স্পেস থাকে সেখানে, আমি আর সুদীপ্তা চক্রবর্তী। আচ্ছা, টুম্পা দিয়ে। তো টেলিভিশনে স্টাফরা কিছু একটা চালিয়েছিল, আমরা বুফেতে খাবার নিতে নিতে দেখি তোর আর বিট্টুর গান। তখন টুম্পাদির মতো খুঁতখুঁতে লোক বলেছিল যে কমার্শিয়াল ফরম্যাটে থাকা আমার সব থেকে প্রিয় জুটি। ও বাবা, টুম্পাদি তো একদম ডিরেক্ট বলে দেয়। হ্যাঁ, তো এটা আমার খুব দারুণ লেগেছিল এবং মনে হচ্ছিল আমাদের জুটিটাকে খুব মানুষজন ভালোবেসেছে। মানে এখনো মনে করো কোকা কোলা গানটা আমাদের বিয়ে বাড়িতে, পুজোর সময়, পুজো মণ্ডপে, ইভেন কিছু কিছু ক্লাবেও চলে। সো এটাই পাও না যে এই জুটিটাকে ভালোবেসেছে। এই জুটির ক্ষেত্রে কি এক্সট্রা কেমিস্ট্রি হয় যেটা ওয়ার্ক করে যায় দুজনের? ওই কেমিস্ট্রিটাই, দুজনের প্রেমটা বলো, বা আমার তো সবার সাথেই খুব ভালো কেমিস্ট্রি মানে দর্শক নিয়েছেন। মানে একসাথে দেখতে ভালো লাগা, তারপরে দুজনের অভিনয়, দুজনের কিছু স্পেশাল মুহূর্ত দর্শকরাই তৈরি করে, এটা দর্শকরা ভালো বলতে পারবে। আমরা তো আমাদের মতো কাজ করি, ভালোবেসে চরিত্রটাকে চরিত্রর মতো মানে একদম ওই ক্যারেক্টারটাই অ্যাবজর্ভ করে নিই, অ্যাডাপ্ট করে নিই আর কি। তো সেই হিসেবে কাজ করি, দর্শকরাই জুটি বানায় বেসিক্যালি। আচ্ছা, অপর্ণা সেনের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স? অসাধারণ, মানে কি বলবো, গয়নার বাক্স, মানে আমি তো সেখানে সোহাগদি ওয়ার্কশপ করিয়েছেন, উনি মেন্টর ছিলেন, একদম ওয়ার্কশপ করিয়েছেন। আমি ভীষণ ভয় পেতাম ওনাকে, গলার ভয়েসটাই এমন ছিল, কিন্তু কি মিষ্টি মানুষ, এত সুন্দর করে ভালোবেসে। আর আমি তখন আরো অনেক আগে, এটা ধরো 2014-তে বোধহয় হয়েছিল। তো আমাকে শাড়ি পরিয়ে দেখা, ওই লুক সেটের দিন, মানে একদম মৌসুমীদির মতো ওরকম একটা তিল দেওয়া, তারপর নানান রকম ভাবে শাড়ি পরিয়ে দেখা। তো এটা একটা অসাধারণ জার্নি। আর আমি অনেককেই দেখেছি, আমি দেশ বিদেশে যেখানেই গেছি, যেখানে বাঙালিরা আছে, তারা কিন্তু বলেছে তোমার গয়নার বাক্সটা আমার খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস টু রিনাদি অ্যান্ড SBF, অবশ্যই তারা আমাকে কনসিডার করেছেন, রাসমণি। আমার একটা অ্যাক্টরকে নিয়ে জানতে খুব ইচ্ছে করছে, যেহেতু তুই অভিনেতাদের কথা খুব বলছিস, টেকোতে ঋত্বিকের সাথে তুই কাজ করেছিস, ঋত্বিকের সাথে আনপ্রেডিক্টেবল ঋত্বিক দা, আচ্ছা, কখন কি করে বসবে। টেকো শুধু না, আমি ঋত্বিক দার সাথে রিসেন্টলি আমাদের একটা ছবি রিলিজ হয়েছিল, রবীন্দ্র কাব্য রহস্য। হ্যাঁ হ্যাঁ, এটাও আছে, হ্যাঁ, লন্ডনে আমরা শুট করেছি, দারুণ গল্প, মানে সায়ন্তনের ছবি। তো এটা একটা, ওনার সাথেও কাজ করার একটা বিশাল এক্সপিরিয়েন্স, মানে এরকম অভিনেতা খুব কম দেখা যায়। আর ডায়লগ থ্রোয়িং, আমি বলছি তুমি কি করে, মানে ডাবিং করার সময় তোমার প্রবলেম হয় না? মানে ওই যে পজ, কোন জায়গাটায় পজ নেবে, কোন জায়গাটায় একটুখানি দুবার বলবে একটা ওয়ার্ড, সত্যি শেখার মতো, মানে ওনার থেকে আমি শিখেছি। আর সব থেকে ভালো লাগে, এরকম ডাউন টু আর্থ অ্যাক্টর খুব কম দেখা যায়, যে উনি ভীষণ সিম্পল, আর এদিকে এত বড় মাপের অভিনেতা। আমি হিরোর থেকে ওনাকে অভিনেতা বলতে চাই না। তো
মানে যখনই কোনো কাজ হচ্ছে, ধরো শুনছি ঋত্বিক দাকে আমার অপোজিটে ভাবা হচ্ছে, আমি সুপার এক্সাইটেড হয়ে যাই, আমি আবার কিছু নতুন কিছু পাবো। আর ঋত্বিক দা যে মানে এক একটা ক্যারেক্টারে এক এক রকম অভিনয় করেন, ভার্সেটাইল, তো সেটা আমার খুব ভালো লাগে ওনার। আমাদের প্রজন্মের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক রাজদা, রাজদা। তার সাথে জোশ করেছিস তুই? না, রাজদার সাথে আমি করেছি কানামাছি। কানামাছি করেছিস? হ্যাঁ। কানামাছি করেছিস, দেখেছিস তো রাজদার নাম বলে আমি ভুল করলাম। এটা আমার হবেই, ওকে, কিছুতেই ঠিক থাকবে না। বুঝেছি। তো কানামাছির এক্সপিরিয়েন্স, রাজদার সাথে ছবি ছাড়াও মানে পার্টি। হ্যাঁ প্রচুর। না, আমি রাজদাকে অনেক, পূর্ব পশ্চিমে উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, ও মামদোদার। মামদোদার, তো রাইট, পূর্ব পশ্চিম তো তো আমি মামদোদার। মনে হয় ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে, মানে আমি মনে করি হিরোইনদের মধ্যে আমি রাজদাকে সব থেকে আগে থেকে চিনি। যখন উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, মামদোদাকে অ্যাসিস্ট করতেন ওই পূর্ব পশ্চিম মেগা সিরিয়ালের উনি অ্যাসিস্ট্যান্ট। তখন রাজদা ওয়াজ সো সিম্পল, মানে ইয়াং ছেলে একটা, নর্মাল আসছে, কথা খুব কম বলতো, আমি দেখতাম চুপচাপই থাকতো। সেই সময় থেকে রাজদাকে চিনি, কিন্তু রাজদার সাথে ঘনিষ্ঠতা মনে করো ওই মানে কানামাছির থেকেই, যখন আমাদের স্ক্রিপ্ট রিডিং স্টার্ট হলো, কথাবার্তা শুরু করলাম, ছবির আগে অনেকবার বসে আমরা, যেহেতু কানামাছি একটু অন্য ধরনের গল্প ছিল, আর আমি প্রথমবার একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি, তো অনেকবার আমরা স্ক্রিপ্টটা নিয়ে ঝালিয়েছি, কথা বলেছি, আর আমাদের অনেকেই একটার ছিল, খুব শায়রি ছিল, খুব ভালো অভিনেত্রী, ওর ডেবিউ ছিল। ওর ডেবিউ ছিল। ওর সাথেও আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছিল, আমরা একসাথে। আবির দা, অঙ্কুশের সাথে আমার ওটা সেকেন্ড ছবি, সেকেন্ড আই থিঙ্ক, হ্যাঁ, কানামাছি, হ্যাঁ কারেক্ট। এর আগে ইডিয়েট করেছিলাম, যেটা অঙ্কুশের দ্বিতীয় ছবি। তো ওটা একটা আমাদের পুরো একটা দারুণ ফ্যামিলির মতো হয়ে গেছিল। তো সেই সময় থেকে রাজদার সাথে একটা দারুণ বন্ধুত্ব। এখন তো আমার একই বিল্ডিং এ আমরা থাকি। তো আমি শুনেছি রাজদারও আমি খুব পছন্দের অভিনেত্রী। তো তারপর আমরা করেছিলাম কাঠমান্ডু, দীর্ঘদিনের আউটডোর, সেখানে একটা আলাদা মানে, আর রাজদার টিমটাই এত মজার টিম না, সবাই খুব মানে খুব মজাদার। আর সেখানে ওই জন্য কাজ করতে গিয়ে আমার ভয় পাওয়া বা একটা টেনশন কাজ করা ওরকম কিছু হয় না, অলওয়েজ মানে খুবই খুবই মজা করে কাজ করি। আর রাজদা ভীষণই একজন মিষ্টি মানুষ, মানে সব সময় সাপোর্ট করে আর সবসময় পজিটিভিটি ছড়িয়ে দেয়। তো প্রিয় কিছু অভিনেতা অভিনেত্রী? আমার প্রিয় অভিনেত্রী এই ইন্ডাস্ট্রি বাদ দিয়ে বল, তাহলে তোকে পলিটিক্যালি কারেক্ট থেকে। না না, ওই সব কিছু না, আমার সব ভালো লাগে। আমার প্রিয়াঙ্কা আমার ভীষণ ফেভারিট অভিনেত্রী, সেটা প্রিয়াঙ্কা নিজেও জানে। ওর সাথে আমি একটা কাজ করেছি, কিন্তু সেটা রিলিজ হয়নি। আমার মনে হয় ওটা রিলিজ হলে দর্শকরা আমাদের দুজনকে একসাথে একটু অন্যরকম ভাবে দেখতো। শি ইজ ওয়ান্ডারফুল অ্যাক্টর, মানে দারুণ, ও ছোটবেলা থেকে আমার সাথে মিল আছে। আর যদি বলতে বলো, আমার কাজলকে খুব ভালো লাগে, খুব ন্যাচারাল অ্যাক্টিং করে। শ্রীদেবীকে ভীষণ ভালো লাগতো। আরো অনেকে আছে আমার, ধরো আরো। ছোটবেলায় কোন হিরোইনকে নকল করে নাচতি? আমি শ্রীদেবী, উনিও 13th অগস্ট, আমিও 13th অগস্ট বর্ন। তো একটা হ্যাঁ, সব 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 সব। কাজল, আমার কাজল, শাহরুখ কাজলের 90s এর বেশিরভাগ দেখবে তুমি শাহরুখ কাজলের ফ্যান, তো সেটা একটা ছবিও ছাড়তাম না। তো এরকমই। আর মানে ভীষণ একটা ক্রাশ আছে হচ্ছে শাহিদ কাপুরের ওপর। আচ্ছা, এটা বলার স্টাইলটাই আলাদা, দেখছো না? যেহেতু শাহরুখের ফ্যান, আর শাহরুখ মানে শাহিদের একটা দেখবে মিল আছে খুব, তো শাহিদ হচ্ছে ক্রাশ আমার। সেদিন তুই বলছিস ফাংশনে গিয়ে বলতে শুনেছিস দুধ দিয়ে চান করে, দুধ দিয়ে চান করে, কি জানো? ওই বাবা, সাউন্ড থেকে পরিষ্কার, দুধ দিয়ে চান করে নাকি রে? এরকম আর কিছু শুনেছিস যেটা বলা যায়? না না না, বলা যাবে না, অনেক কিছুই শুনেছি, বাট এইগুলোর একটা আলাদা এক্সপিরিয়েন্স। দেখো, আমরা মাচা করেই আমরা জানি, মাচার একটা আলাদা মজা, মানে বিভিন্ন ধরনের দর্শকদের দেখা যায়, তারা, ওদের তো কোনো এন্টারটেনমেন্ট নেই আমাদের মতো। কোথাও ঘুরতে চলে গেলাম, কিছু গ্রামের মধ্যে থাকে, নিজেদের টাকা জমিয়ে জমিয়ে তারা একটা শো করে, সেখানে আমাদেরকে দেখে, তো আমরা এন্টারটেইনার। আমি তো মনে করি আমি পুরো এন্টারটেইন করতে যাই, আর ওদের ওই মানে জ্যান্ত সিনেমা দেখছে আর কি, ওরকম। তো ওইগুলো একটা আলাদা এক্সপিরিয়েন্স। ওটা পরে ওই একটু বেড়াও, এদিকে আসুন না, একটা সেলফি তুলবো, মানে এইগুলো অসাধারণ। মানে আমি খুব এনজয়, আমি যখনই শো থাকে আমি খুব এক্সাইটেড থাকি যে, আর দর্শক যদি ভালো হয়, তোমার এমনি এনার্জি বেড়ে যাবে স্টেজের মধ্যে তাদেরকে এন্টারটেইন করার জন্য। আচ্ছা, তুই কি খুব চ্যাংড়া? ভীষণ। তুই মাঝে মধ্যে বাচ্চাদের গলা করিস, বাচ্চাদের গলা করে দেখা?
বাচ্চাদের করবো না, ছেলেদের করবো বলো। আচ্ছা, বাচ্চাটা অনেকদিন হয়ে গেছে, ওটা স্টেজে করি আমি বাচ্চাদের গলাটা। শোনা একবার। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাত নাচছে, ঘোড়া নাচছে, সোনামণি পেয়ে। উমা, হ্যাঁ উমার এক্সপিরিয়েন্স সৃজিতের সাথে তোর ওইটাই একটাই তো কাজ? একটাই, এখনো আপাতত একটাই আছে। উমাতে আমি খুব ছোট একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার করেছিলাম, মারিয়াম বলে একটা ক্যারেক্টার করেছিলাম, যেখানে ইন্টার্ন মেনকা আর কি। হ্যাঁ মেনকা না, মেনকা হচ্ছে মানে মানে পরে বোঝা যাবে, হ্যাঁ সেই ক্যারেক্টারটা করেছিলাম। তো সৃজিতদা তো বাবা খুব, মানে আমি তো, উনিও পারফেকশনিস্ট আমি দেখেছি। আর ওই এইরকম অভিনয়টা চাই যতক্ষণ না ওটা হবে না ততক্ষণ করে যেতে হবে। তো আমি দেখেছি এরকম, মানে এরকম ব্রিলিয়ান্ট ডিরেক্টরদের সাথে কাজ করার অনেক অভিজ্ঞতা হলে নিজেও অনেক কিছু শিখতে পারি। তো ওটাও একটা, যিশুদা, সারা তখন খুব ছোট ছিল, ওর সাথে আমার একটা খুব ভালো বন্ডিং হয়ে গেছিল, যেহেতু বেশিরভাগ সিন সারার সাথেই ছিল। ওটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স। আর সব থেকে ভালো হয়েছিল ঠিক পুজোর সময় আমরা শ্যুটটা করেছিলাম, যাতে প্যান্ডেল গুলোকে আমরা ইউজ করতে পারি, যাতে গ্র্যান্ডারটা নিজে থেকেই দেখা যায়। একদম। আর সব থেকে মজার হয়েছিল আমার বাড়ির সামনে শুটিংটা হয়েছিল, আরবানার সামনে, যে বাড়ির সিন গুলো আর কি, একটা কমপ্লেক্সের মধ্যে শুটিং হয়েছিল, খুব মজার। আমি হয়তো 10-12 দিন ওরকমই হবে কাজ করেছি, বাট সৃজিতদাকে দেখতাম আর ভাবতাম যে সবার সাথে, মানে সবাইকে একদম পারফেক্ট অভিনয়টা করতে হবে। তো ব্রিলিয়ান্ট। আচ্ছা, নেম ড্রপিং করতে বলছি না, কিন্তু কারো নাম না নিয়ে আমাকে বল, এমন কোন স্টার আছে, অ্যাক্টর আছে বা ডিরেক্টর আছে যাদের তুই নাম শুনলে বলবি আমাকে কোটি টাকা দিলে আমি সই করব? হ্যাঁ আছে, নামটা বলতে পারবো। মানে সেটা কি ডিরেক্টর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন এক্সপিরিয়েন্সটা কেন খারাপ ছিল? সম্মান পাইনি সেই জন্য। আমি শুনেছি মানে এরকম যে নিয়ে কিছু বলছে, বডি শেমিং করছে বা কিছু, বা অন্যরকম ভাবে কিছু অ্যাপ্রোচ, তো আমি ওখান থেকে বেরিয়ে আসাই ভালো। আচ্ছা, একটা জিনিস, বাঙালি ছাড় গোটা ইন্ডিয়ার সাইকোলজিতেই কয়েকদিন আগে অবধি ছিল, হিরোইনের বিয়ে হয়ে গেলে সে চলবে না, বাচ্চা হলে সে চলবে না। Look at me. তোর কেরিয়ার শুরুই হলো তারপর, একদম। সেভাবে বলতে গেলে একদমই তাই। তুই দিনের পর দিন হাউ ডু ইউ স্টে রেলিভেন্ট? কারণ মহিলাদেরকে ডিসকার্ড করে দেওয়া এবং তাদের ইনি আর চলবেন না হ্যাঁ। বলে ডিসকার্ড করে দেওয়া একটা পুরনো গামছার মতন হ্যাঁ। সব থেকে ইজি কাজ। কারেক্ট। সেইখানে হাউ ডু ইউ স্টে রেলিভেন্ট? ওটাই তো আমার চ্যালেঞ্জ, ওটাই হ্যাঁ, আমার। কিন্তু আমি বলছি একজন নতুন যদি হ্যাঁ। কেউ দেখতে চায় এবং সে তোর এই 25 বছর ধরে সাস্টেন করতে চায়, তাহলে কি করবে সে? স্টে পজিটিভ। লোকে কি বলছে, কারোর কথায় তুমি নিজেকে কতটা নিজের সাথে চ্যালেঞ্জ করছো সেটা ইম্পর্টেন্ট। অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক রকম, এখন তো আরো মানে সোশ্যাল মিডিয়ার জন্য আরো মানুষজনের নিজেদের ফ্রাস্ট্রেশন, মানে মানে কি বলবো, ঝেড়ে কাটছে একদম। হ্যাঁ, তো আমি ওইসব না ভেবে তোমার তুমি নিজে অ্যাজ আ পার্সন তুমি নিজেকে কোন জায়গাটায় দেখতে চাইছো সেটাতে তুমি আমার মনে হয় দৃঢ় থাকো, তাহলে মনে হয় না কোনো কিছু তোমাকে আটকাতে পারবে। বেসিক্যালি নিজের চারিদিকে একটা সার্কেল বানিয়ে নাও, সেখানে কেউ তোমায় ছুতে পারবে না। কারণ আমি মনে করি, দেখো আমি সত্যি আমি খুব ব্লেসড। আমার ছেলে যখন ধরো 4 বছর বয়স, তখন আমার ভালোবাসা রিলিজ হয়েছে। আমার তখন বয়সটা অল্প ছিল, তো 20-21 বছর বয়স ছিল তখন আমার, কিন্তু ছেলে অলরেডি। আর আমি কোনোদিনও লুকাইনি, কোনোদিনও কিছু, আমার খোলা খাতা, খোলা বই, এরকম। লুকাবে কি করে? মানে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো স্বামী। হ্যাঁ তখন হ্যাঁ, তখন ডিরেক্টর হয়েছে দুজনেতে, আমার সাথে, আমার আর দেবকে নিয়ে, দেবের সাথে আমার ফার্স্ট ছবি। তো আমি চাইনি, মানে আমি ইনফ্যাক্ট দর্শকদের কাছেও আমি বলতে চাইছি, ইয়েস আই এম আ মাদার অফ আ সান, সেটা আই এম প্রাউড টু বি আ মাদার। তো এখানে আমাকে কে কি বলছে আমি চাই না, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমি ওই চরিত্রটা কতটা ফোটাতে পারছি, যেই চরিত্রটা আমাকে দিয়েছে সেখানে আমি কতটা সেই চরিত্রর মধ্যে নিজেকে জলের মতো বয়ে নিয়ে যাচ্ছি। আমার কাছে সেটাই মনে হয়। নিজের প্রতি কনফিডেন্স, নট ওভার কনফিডেন্স, আমি এটা বলবো, কনফিডেন্স রাখো আর পজিটিভ ভাবে ভাবো, আর কাজটা আরো ভালো, নিজেকে আরো ভাবে ব্রাশ করে বা তৈরি করে এগিয়ে যাও। আমার মনে হয় কোনো কিছু আটকাতে পারবে না তোমায়। তুই নিজের চোখে দেখেছিস কনফিডেন্ট লোককে ওভার কনফিডেন্ট হতে? হ্যাঁ অনেক। ওইসব উচিত না। রিসেন্টলি দেখেছিস? আমি ওইসবের মধ্যেই নেই, আমার একটা আলাদা ওয়ার্ল্ড, যেখানে আমি মানে আমার আশা ভরসা ভালোবাসা, আমার সিনেমা,
সেটাই করতে চাই, মানে অভিনেত্রী হয়ে এগিয়ে যেতে চাই। যে যে বাংলা সাহিত্য পড়েছে এবং জীবনে কিছু অভিনয় করতে চেয়েছে, সেই জীবনে একবার অন্তত দেবী চৌধুরানী করবার কথা ভেবেছে। একদম। আর তার উপর ওরকম ম্যাসিভ একটা প্রজেক্ট, এখনো এসে এরকম একটা প্রজেক্ট নিজের কাঁধে নেওয়া, বল একটু আমাকে। তো বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। প্রফুল্ল একদমই, হ্যাঁ, কারণ আমরা ছোটবেলায় দেখে এসেছি। আমি মানে আমাদের মহানায়িকা সুচিত্রা সেনের বাবারাও দেখেছে, আমরাও দেখেছি, একসাথে পুরো পরিবার মিলেই দেখেছিলাম। তো তখনও ভাবিনি যে কোনোদিনও আমি দেবী চৌধুরানী করব, কিন্তু আমার এরকম হিস্টোরিক্যাল চরিত্র করার সব সময় চাহিদা ছিল। একটু অন্যরকম ভাবে নিজেকে দেখা, কারণ ওই সময় ওই ইতিহাসটা তো আমরা পড়েছি, দেখতে তো পাইনি, কিন্তু সেইটাকে চিত্রায়ন করা, মানে সেটা দর্শকদের সামনে তুলে ধরা, আর সেই চরিত্রটা মানে সে কতটা স্ট্রং ছিল, যে ওই সময়কার একা একটা মহিলা হাতে তলোয়ার তুলে নিয়েছিল। তো এই ধরনের চরিত্র আমার মনে হয় প্রত্যেকটা অভিনেত্রীর ড্রিম রোল থাকে, আর আমি খুব লাকি যে আমি ওই চরিত্রটা করতে পেয়েছি আর কি। আমার জীবনে, আমার এই এতদিনের ক্যারিয়ারে আমি এরকম একটা চরিত্র পেয়েছি। আমি চাইবো এরকম দেবী চৌধুরানীর মতো বা আরো অন্য ধরনের গল্পে, মানে এরকম হিস্টোরিক্যাল চরিত্র আমি দেখতে খুব ভালোবাসি। সুব্রজিৎ কেমন ডিরেক্টর হিসেবে? হ্যাঁ, ইজ ভেরি নাইস, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো ডিরেক্টর। ওনার দর্শনটাই আলাদা। আর সব থেকে ভালো সুব্রজিৎদার যেটা বলবো, রিসার্চ। ওইরকম রিসার্চ আমি খুব কম ডিরেক্টরকে করতে দেখেছি। যেভাবে রিসার্চ করা, ওই সময়কার মোহরগুলো কেমন ছিল, ওই সময়কার জুতো কি পরতো, ওই সময়কার শাড়ি, মানে এভরিথিং হি ওয়াজ ইনটু ইট। মানে খুব ভালো রিসার্চ ছিল টিমের এবং ওনার নিজেরও। তো সেটাই, মানে এই ধরনের চরিত্র সত্যি আরো করতে চাই, আর এটা বিশাল বড় রেসপন্সিবিলিটি ছিল, কিন্তু অনেকেই আমাকে বলেছেন যে তাদের ভালো লেগেছে, এটাই পাওনা আর কি। আমার নিজের খুব ভালো লেগেছে। ধর এমন অনেক ডিরেক্টর আছেন যারা প্রচন্ড গুণী ডিরেক্টর। আমি তোকে নাম বলছি, কবিদা, যার ফড়িং, ছোট লোক, প্রদীপ্ত ভট্টাচার্য, বাকিটা ব্যক্তিগত, এই বছর কিফে দেখালো নধরের ভেলা। এরা সব এক একজন পুরস্কার পাওয়া, কেউ জাতীয় পুরস্কার পাওয়া ডিরেক্টর, কিন্তু এরা সবাই স্মল বাজেটের পেরিফেরিতে ঘোরাফেরা করে। এদের, আমি এদের কথাই বলছি না, আমি জাস্ট নাম নিয়ে উদাহরণ হিসেবে বলছো। হ্যাঁ, এরকম ধরনের অনেক ডিরেক্টর যাদের কাছে হয়তো ভালো স্ক্রিপ্ট আছে, ও বাবা শ্রাবন্তী, তার মানে তো আরো 5 জন আসবে, বাজেট বেশি হবে, এই জন্য তোর কাছে হাতছাড়া হয়ে যাচ্ছে। এটা কি তুই কখনো ভেবেছিস? এখনো অবধি আসেনি গো এরকম কোনো কেউ, ওরা ওদের কেউ হয়তো সাহসী করছে না। সেটা দেখো, আমি একটা কথা বলছি, কিছু চরিত্র হয় সেটা যদি খুব মন ছুঁয়ে যায়, সেখানে বাজেটটা, ওটাকে আমরা মানে কি বলবো, কথা বলে সেটা কনসিডারেবল হয়, কিন্তু মানে তাদেরকে আসতে হবে, সেই চরিত্রটা আমার মনকে ছুঁতে হবে, সেটা ইম্পর্টেন্ট। আমার কাছে অভিনয়টা ইম্পর্টেন্ট, আর গল্পটা, কারণ এত দারুণ দারুণ গল্প, নতুন নতুন ডিরেক্টররা এত ভালো ভালো কাজ করছে। ইভেন ডিপ ফ্রিজ যে ছবিটি হলো, তো আমি চাই এনাদের সাথে কাজ করতে, সেটা নিশ্চয়ই অর্জুন, হ্যাঁ অর্জুন দত্ত, দারুণ দারুণ। তো আমি এটাই বলবো যে আমি এনাদের সাথে কাজ করতে চাই, সে তারা আসুক, নিশ্চয়ই আমি চাইবো সেখানে কথা বলে একটা মিউচুয়াল ডিসিশন নিয়ে। কেন হবে না? বাজেটটা অবশ্যই, সবকিছু তো বাজেট দিয়ে হয় না, কিছু কিছু চরিত্র এমন হয় যেটা করে সেলফ স্যাটিসফ্যাকশন মনে হয়। তো আমি চাই এই ধরনের কাজ করতে, সেখানে আমার কাছে আমি খুব, মানে এইটা নিয়ে কোনো সমস্যা নেই, অত ট্যান্ট্রাম নেই। এখন সামনে কি আসছে? সামনে এরাও মানুষ বলে, যেটা আমরা একসাথে কাজ করেছি, যেখানে তুমি অসাধারণ পাঠ করেছো। তো বিশ্বনাথ দাও আছে, পল্টু দা আমাদের খুব প্রিয়। ওই ছবিটি শেষের মুখে, সত্যম, জিতু, হ্যাঁ, শান্তিদা, চন্দনদা, একদম। সত্যম খুব ভালো অভিনেতা, জিতু আছে, তারপর শান্তিদা। তো আমাদের একটা দারুণ গ্রুপ হয়ে গেছে। তো ওই ছবিটি শেষের দিকে প্রায়। আরো কিছু সিরিজের কথা চলছে, এখনই সেটা বলতে চাই না, ওখান থেকে মানে বলাটা ঠিক হবে কিনা জানি না। তো মোটামুটি আছে, মানে 2026। হিন্দি কেমন, আর হিন্দি করার কথা কিছু ভেবেছি? দেখো, সেরকম নিশ্চয়ই ভেবেছি, এরকম না যে অফার আসেনি, তখন হয়তো আমি কিছু জিনিসের মানে আমার হয়ে ওঠেনি কাজ করা। একটা জিনিস কি, বোম্বে থেকে অনেকদিন থাকতে হবে, আর আমার তো এখানে পরিবার, মানে বাবা মা ছেলে, দিদির ছেলে, মানে সব মিলিয়ে
সো আই এম দ্য বস। মানে যাই হোক, আমার পরিবারের আমাকে খেয়াল রাখতে হয়, তো অতদিন থাকাটা আমার পক্ষে একটু সমস্যা ছিল। কিন্তু এবার ভালো কিছু, ঝিনুক অনেকটা বড় হয়ে গেছে, তো এখনো খুব একটা সমস্যা নেই। তো ভালো কোনো চরিত্র, ভালো কোনো ওটিটি সিরিজ করতে চাই আমি, যেখানে সত্যি অভিনয়ের দেখানোর কিছু আছে, যেখানে ওয়াই শ্রাবন্তী, অন্য কি যে কেউ করতে পারে। আমি কলকাতা থেকে অল দ্য ওয়ে আমি যাচ্ছি, বম্বেতে গিয়ে কাজ করছি, তো সেরকম স্পেশাল কিছু কাজ হলে আমি অবশ্যই করতে চাই। এইবার যখন তুই বললি আই এম দ্য বস, তাহলে আমার বস নিয়ে কিছু বল। আমার বাস শিবুদা, নন্দিতাদের সাথে অনেক দিন ইচ্ছে ছিল কাজ করার। আমাকে একবার ডেকেও ছিলেন, আমার ডেটস প্রবলেমের জন্য আমি ডেট দিতে পারিনি। কিন্তু ওদের একটা আলাদা ছবির টেস্ট, আলাদা গল্প, অন্য রকম। ওদের ছবির ফ্যান আমি, ওদের গল্পের ফ্যান। তো আমার বসে আমাকে কনসিডার করেছিলেন। শিবুদার সাথে খুব ভালো ভালো কয়েকটা মুহূর্ত, কয়েকটা সিন আমরা শুট করেছি। আর সবার লেজেন্ডারি অ্যাক্টর আমাদের রাখি গুলজার ম্যাম, ওনার সাথেও কাজ করেছি। তো এটা একটা দারুণ অভিজ্ঞতা। আমি মানে চাইবো যাতে আরো অন্য ধরনের গল্প শিবুদা করুক আর আমাকে কাস্ট করুক, হ্যাঁ, বলতে কি আছে। হ্যাঁ একদম। আচ্ছা, ঝিনুকের দিকে তাকালে মা হিসেবে কি মনে হয় এখন? কেমন কেমন দাঁড়াচ্ছে জিনিসপত্র? খুব রাগী। খুব রাগী? না মানে এখনো বেসিক্যালি উল্টো হয়ে গেছে, এখনো ও আমায় শাসন করে। হ্যাঁ, তো আমি মানে বাবার জায়গায় দিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, কি খুব ভালো বন্ধু আমরা, মানে খুব ভালো সময় কাটাই। আমাদের মধ্যে ওই মা ছেলের মতো রাগী ওইসব ব্যাপার নেই, খুব ভালো আমরা সব ধরনের আলোচনা করি। অ্যান্ড ও যথেষ্ট বড় হয়ে গেছে, আর ও আমার মেন্টারও বলা যায়, অনেক কিছু বুদ্ধি দেয়। জানে তো আমি একটু ইমোশনাল আছি, আর আমি হচ্ছে বেসিক্যালি গিভার। তো সেটা থেকেও বলে যে তাও ঠিক আছে, সবার ভালো করো কিন্তু নিজেরটাও ভেবে। তো ওর এই জিনিসগুলো আছে, ও আমাকে মানে অ্যাজ আ কি বলবো গার্ডিয়ানের মতো আমাকে সাপোর্ট করে। আর ওর যেটা ইচ্ছা হয় ফিউচারে করার সেটাই করবে। আর ভয় করে ভূতের? না, ইররিলেভেন্ট হয়ে যাওয়ার, মানুষের ভুলে যাওয়ার? আমার তো হয়, সেটা মনে হয়, কিন্তু এখন আমি অনেক বেশি পরিণত আগের থেকে অনেক বেশি এখন ভাবনা চিন্তা করে পদক্ষেপ ফেলি, অনেক বেশি কি বলবো নিজের সাথে সময় কাটাই, নিজের সাথে কথা বলি, ভেবে চিন্তে এগোই। একটা সিনেমার জন্য আমি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে যেটাকে বলা হয় বোল্ড, তোকে খুব একটা কখনো দেখা যায়নি। আর ইউ আনকমফোর্টেবল? আমার ফার্স্ট মানে একটা ঠিকঠাক, যে সেই বলে না একটা ঠিকঠাক ওরকম বোল্ড সিন, মানে আমার কাছে একটু বলি, মানে বুম্বাদার সাথে কাবেরী অন্তর্ধানে। ভাবো আমার যে বাবার চরিত্রেও অভিনয় করে আমার গা হাত পায়ে এরকম কাঁপছে। বুম্বাদা এত মিষ্টি একটা মানুষ, মানে উনি সবার সত্যি কথা অভিভাবক আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির, এত সাপোর্ট করেছেন, এত সুন্দর করে কেজি শটটা নিয়েছিলেন। তো আমার ওই ভয়টাই কেটে গেছিল। হ্যাঁ, আমি এখনো অব্দি ওরকম করিনি, মানে জানি না এখন সেরকম কমফোর্টেবল আমার আসেনি এখন অব্দি ওরকম। মানে মোটামুটি দেখো কমার্শিয়াল ছবি প্রচুর করেছি আমি, কমার্শিয়াল ছবিতে তো ওরকম থাকে না, জায়গা থাকে না। কিছু রিয়েলিস্টিক ছবি হয় যেখানে সেগুলো যদি ডিমান্ড করে, সেটা স্ক্রিপ্ট অনুযায়ী, মানে কতটা শেষ, মানে কি সবটাই তো টেকনিক, সেই টেকনিকে যদি শুট করা হয় আমার আর অ্যাস্থেটিক হওয়া চাই। তো সেটা পুরোপুরি কিন্তু ডিরেক্টর আর ডিওপির কাজ। আমার মনে হয় তারা যদি সেইভাবে কোনো মানে সেটা খুবই, মানে ওই সিনটা ছাড়া স্ক্রিপ্টটা ভালো লাগবে না বা গল্পটা ভালো লাগবে না, মানে ডিমান্ড করছে কোনোভাবে হোক, তখন সেটা অন্যভাবে যদি ঠিকঠাক কনভিন্স করতে পারে আমায় যে এরকম ভাবে শটটা নেব, তখন আমি করতে রাজি আছি। কিন্তু আদারওয়াইজ এখনো অব্দি ওরকম কিছু হয়নি। আচ্ছা, অন্য কোনো ব্রাঞ্চে মানে প্রোডাকশন, ডিরেকশন, কস্টিউম ডিজাইনিং বা নিজের জুয়েলারির একটা খুলে ফেলা, কিছুর দিকে কি শ্রাবন্তীকে আর ভবিষ্যতে আমরা দেখার কথা ভাবছি? দেখো, একটা তো ইচ্ছে আছে আমার, মানে খুব ইচ্ছে, একটা প্রোডাকশন হাউস আমার খুব ইচ্ছে আছে। মানে এখনো অব্দি ওই ম্যানিফেস্ট করি আর কি, নিশ্চয়ই ইন ফিউচার আরো কিছুদিন পর, আরো পরিণত হওয়ার পর হয়তো ওই প্রোডাকশন হাউস, মানে এই সিনেমা জগৎ ছাড়া খুব একটা, আমার মনে হয় সেটাই ভালো, যেটা জানি মানে সেটাতে ধরো প্রপার। আমার আবার কিরকম ইচ্ছে বলো তো, আমি খুব ছোট বাজেটের হলেও খুব কন্টেন্ট ওরিয়েন্টেড ছবি করতে চাই।
আমি যেখানে সত্যি কথা বলতে গেলে ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে, মানে যারা অভিনেতা অভিনেত্রী, এই ধরনের আমার খুব ইচ্ছা আছে করার কাজ। আজকে আমরা একজন আশ্চর্য মানুষের সাথে কথা বললাম, যে মানুষটা যখন সবাই কেরিয়ার শেষ হয়ে যাবে বলেছিল, সেখান থেকে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছিল। শি হ্যাজ রিজন ফ্রম দি অ্যাশেস, ছাই থেকে উঠে দাঁড়িয়েছিল নতুন জীবনের জয়গান গাইতে। সে আজও রেলিভেন্ট, সে আজও প্রত্যেক দিন প্রমাণ করে চলেছে, কখনো বঙ্কিমচন্দ্রের ক্লাসিক দেবী চৌধুরানী দিয়ে, কখনো আমার বস দিয়ে। আজকে যখন লোকে 10 বছর বা 5 বছর কাটিয়েই বিশাল বড় স্টার হওয়ার হাওয়ায় ফুলে বেলুন হয়ে যায়, এখনো সে মাটিটা ধরে রেখেছে। বোধহয় এই জন্যই সে রেলিভেন্ট। এই প্রজন্মের ছেলেমেয়েরা একটু শেখো আমাদের থেকে। তো আজকে একটা মিষ্টি মানুষের সাথে মিষ্টি আড্ডা, আমাদের সহজ কথাটা আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আর এই অনবদ্য হুডিটা বংমেডের, এটা তো আপনারা জানেনই। নমস্কার।